বৈষম্য বিরোধী আন্দোলন যখন এই দেশে হয়েছে, স্বপ্ন দেখতে বাধা কোথায়? যে এই দেশ, আপনি যদি সত্যিকার অর্থে ধর্মে বিশ্বাস করে থাকেন, স্রষ্টায় বিশ্বাস করে থাকেন, যখন রাতের ঘুম ভেঙে যায়, বুঝতে হবে এই বিষয়টা কতটা সেন্সিটিভ। ক্রস শিক্ষককে একদম সিল মেরে দেওয়া উচিত। যে কথাটা বলছিলাম পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয়টা নিয়ে, অর্থাৎ আমাদের শিক্ষার্থী যারা যারা পরীক্ষায় লিখছে তাদের খাতা দেখার বিষয় নিয়ে। তার আগে আমি আরেকটু কথা বলবো। আমি আসলে ভাত ধরছিলাম। একটা কথার প্রচলন আছে না যে একটা ভাত টিপলেই বোঝা যায় সেই ভাতটা হয়েছে কি হয়নি। সব সময় মনে হয় বোঝা যায় না, কেননা আমি যেহেতু রাইস কুকারে ভাত করি, রাইস কুকারে ভাতটা চাপানোর পর যখন আমি যদি কখনোই ভাতটা নেড়ে না দিই, ওপরের ভাতগুলো একটু অপেক্ষাকৃত নিচের ভাতগুলো চেয়ে শক্ত হয়। শুধু ওপরের ভাতগুলো যদি টিপে দেখি তাহলে কিন্তু পার্থক্য থেকে যাচ্ছে। নিচের ভাতগুলো খুব সুন্দর সিদ্ধ হবে, বাট উপরের ভাতগুলো তুলনামূলকভাবে একটু শক্ত থাকবে। এর মানে এটা কিন্তু ভুল যে হাঁড়ির একটা ভাত টিপলেই টের পাওয়া যায় সিদ্ধ হয়েছে না হয়নি। ঠিক একইভাবে আমাদের শিক্ষার্থীদেরও রাইস কুকারের ভাতের মতো নেড়ে চেড়ে দেখতে হবে, নাড়তে চাড়তে হবে এ কারণেই যে তারা ঠিকঠাক গাইডলাইন পাচ্ছে কিনা, আমরা যেটা পড়াচ্ছি সেটা বুঝছে কিনা। আর এই শিক্ষার্থীদের পরখ করার অন্যতম এবং প্রধানতম একটা মাধ্যম হচ্ছে তাদের হোমওয়ার্ক গুলো চেকিং করা, তাদের অ্যান্সার স্ক্রিপ্ট গুলো, উত্তরপত্রগুলো, তারা যে পরীক্ষা দিল সেই পরীক্ষাটা তাদের কেমন হলো, এই যে আমি সারাদিন ক্লাস নিলাম তাদের কতটুকু বোঝাতে পারলাম, এই জিনিসটা যাচাই করার একটা অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই হোমওয়ার্ক আর অ্যান্সার স্ক্রিপ্ট চেকিং। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খাতা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি যখন এডুকেশনের ওপর ট্রেনিং নিই ওয়ান কাইন্ডস অফ 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট থেকে, তো সেইখানে খুব চমৎকার কিছু ব্যাকরণিক ব্যাপার শিখেছিলাম। এবং তার মধ্যে এটাও শিখেছিলাম যে শিক্ষকতাটা হচ্ছে অনেকটাই সাইক্রাটিস্ট। এই সাইক্রাটিস্ট ব্যাপারটা কিভাবে বোঝা যাবে? আমরা তো বুঝি, আমরা কিন্তু বুঝি, আমরা একটা মানুষের হাঁটন গঠন চলন ফিলন দেখলে, কথাবার্তা শুনলে বুঝতে পারি যে ওই মানুষটা কেমন, কিছুটা আইডিয়া আমরা করতে পারি। মানে বাই বর্ন প্রতিটা মানুষই সাইক্রাটিস্ট, তার মিনিমাম ধারণা দিয়ে। এখন এটার উপর পড়াশোনা করতে গেলে এক একজন বিশেষজ্ঞ হয়ে ওঠে। আমি সেই রকম বিশেষজ্ঞ কেউ নই, প্র্যাকটিক্যাল জীবন থেকেই অভিজ্ঞতা নিয়ে একটু বলছি। সেটা হচ্ছে যখন ক্লাসে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, তাদেরকে যখন একটা বলা হচ্ছে যে এটা লিখো, একটা জিনিস বুঝালাম এখন লেখো, তার লেখা দেখে কিন্তু বুঝতে পারবো সে আমার বুঝানোটা ঠিক কতটুকু রপ্ত করতে পেরেছে। তার কারণ হচ্ছে একই টপিক্সের প্রথম যখন হোমওয়ার্ক দিচ্ছি সেটা কিন্তু তারা অনেকটাই না বুঝে করে আনছে, এবং ক্লাসে দেখা যাচ্ছে আমি রেডি থাকি, প্রস্তুত থাকি যে হ্যাঁ এবারে তারা ভুল করবে, ভুল করছে, খাতায় কমেন্টস করে দিচ্ছি। খাতা দেখতে গিয়ে কিন্তু এখানে আমার তাদের সম্পর্কে আইডিয়া হয়ে যাচ্ছে যে আমি কিভাবে ক্লাস নিলে এই ছেলেটা ধরতে পারছে, আমি কিভাবে ক্লাস নিলে ওই ছেলেটা ধরতে পারে। প্রতি মুহূর্তে ওই বাচ্চাগুলোর হোমওয়ার্কের কপি চেকিং, ওদের ক্লাস নেওয়া, এই ব্যাপারগুলো ভাবাচ্ছে। আর আমি আসলে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতি মুহূর্তেই ভাবি, ওরা শয়নে স্বপনে সমস্ত কিছুর মধ্যে আমাকে গ্রাস করে রেখেছে। আমি আসলে চেষ্টা করতে চাই যে আমার পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যেন যেন খুব চমৎকার হতে পারে। যে জিনিসটা ল্যাকিংস আমি বোধ করেছি, যে জিনিসটা ল্যাকিংস অন্য কেউ বোধ করেছে, সেগুলো সামঞ্জস্য করে ওদের সামনে উপস্থাপনের আমার জায়গা থেকে কিছুটা চেষ্টা আমি করি। ওরা এই কারণে আমাকে প্রতি মুহূর্তে প্রচন্ডভাবে গ্রাস করে রেখেছে। তো এই হোমওয়ার্কের কপি যখন চেকিং করা হয় তখন বোঝা যায় বাচ্চাদের সাইকোলজিটা কোন জায়গাতে আছে। কেউ কেউ হোমওয়ার্ক দিচ্ছে না, কেউ কেউ আবার রেগুলার খুব নিয়ম মাফিক হোমওয়ার্ক নিয়ে আসে, একদিন নিয়ে না আসতে পারলে এত ক্ষমাপ্রার্থী হয়ে ওঠে সে, তার বিষয়টা আলাদা, সে খুবই সিনসিয়ার স্টুডেন্ট। যারা মাঝে মাঝে দিচ্ছে, দিচ্ছে না, দেওয়ার পর দেখা যাচ্ছে অর্ধেক দিয়েছে অর্ধেক দেয়নি, এবং বোঝাটা তার লেখার ধরনটাতে বোঝা যায় সে আমার কথাটা বুঝলো কি বুঝলো না। এবং এই যে তার পরবর্তীতে এই অনুযায়ী কিন্তু তাকে আমার আবার থ্রো করতে হবে। আমি যদি ওটা ছেড়ে দিয়ে লিখছে লিখছে হোমওয়ার্ক চেকিং করে দিয়ে দিলাম, কিন্তু আমি সেই হোমওয়ার্ক চেকিং এর উপরও যে আমি 5 মিনিটের একটা ক্লাস নিব না, সেটা কিন্তু উচিত না। নিতে অবশ্যই হবে সেই হোমওয়ার্ক চেকিং এর উপর, যে কার কি প্রবলেম, তোমার এই প্রবলেম, তোমার ওই প্রবলেম, এই সমস্যাগুলো আছে, একটু চেক করে নাও, আমি কমেন্টস করে দিয়েছি, যদি বুঝতে না পারো আমার কমেন্টস, আসো আমার কাছে, আমি তোমাকে বুঝিয়ে দেব। তোমার জন্য, তোমাকে শিক্ষাদানের জন্য আমি দায়বদ্ধ। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের মধ্যে হচ্ছে না। ইভেন পরীক্ষার কপিও যখন চেকিং করা হচ্ছে, আমি বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরি করেছি, যার ফলে দেখা গেছে যে আমার আগেকার বেশ কিছু প্রতিষ্ঠানে একই পেশায় আমি চাকরি করেছি আসলে, কারণ এই পেশাটা আমি ভীষণ উপভোগ করি। প্রথম এই পেশায় আমার প্রবেশ হচ্ছে 2011 সালে একটা কোচিং সেন্টারের মাধ্যমে, খুব চমৎকার কোচিং সেন্টারটা।
কিন্তু আমি পরবর্তীতে আরো বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরি করে করে দেখলাম যে কেউ কেউ, বেশিরভাগ মানুষই আছেন খুব চমৎকারভাবে বাচ্চাদের প্রতি সিনসিয়ার, তার শিক্ষার্থীদের কথা ভাবেন, কপিগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন। কিন্তু আমার আগের প্রতিষ্ঠানে একজন ছিলেন যে এক রাতে উনি ওনার 480টা কপি, 480 মানে প্রায় 500টা, 480টা কপি সে একদম 80টা না 85টা একদম সুন্দর এক রাতের মধ্যে দেখে শেষ। তো উনি তখন ওখানকার প্রধান ছিলেন কোঅর্ডিনেটর, হ্যাঁ, প্রিন্সিপাল আরো উপরের জায়গায় ছিলেন। তো কোঅর্ডিনেটরকে বলছেন যে মিস আমার খাতা দেয়। কোঅর্ডিনেটর সাথে সাথে প্রশ্ন করেছে। কোঅর্ডিনেটর একজন শিক্ষাবিদ, ওনার এমএড বিএড এবং সেগুলোর উপর বেশ একটা দক্ষতা আছে, এবং আমি যতদূর জানি উনি এখনো অনলাইনে বিভিন্ন এডুকেশনের উপর কোর্স করে থাকেন। তো যাই হোক, মানুষটাকে আমার ভীষণ পছন্দ, উনি ভীষণ প্রগতিশীল। তো সে তখন বলছে আপনি এক রাতের মধ্যে 480টা কপি কিভাবে চেক করতে পারেন? আমি তো ভাবছি আমার শিক্ষকদেরকে সময় বাড়িয়ে দিব, কারণ কপি চেকিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কপি চেকিং এর মাধ্যমে সে তার শিক্ষার্থী, তার ক্লাসের বাচ্চার সাইকোলজি রিড করবে, সুতরাং তাকে সময় দিতে হবে। আমি প্রাতিষ্ঠানিকভাবে তাকে সময় দেওয়ার জন্য বাধ্য, প্রাতিষ্ঠানিকভাবে আমি তাকে সময় দেওয়ার জন্য বাধ্য, কারণ আমি এই পেশায় এসেছি আমার পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলবার জন্য। কারণ সেই মিসের ছেলে এবং মেয়েও তখন অন্য একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, উনি ব্যাপারগুলো খুব ভালোভাবে ফিল করতে পারছেন, এবং সেই অনুযায়ী উনি সাজান, স্টেপ সাজান, আলোচনা করতেন। যারা এডুকেশনটা নিয়ে ভাবে বোঝে তাদেরকে ডাকতেন সবসময় কাছাকাছি, এবং তার সাথে আলোচনা করতে বেশ ভালো লাগতো, এবং সে ফ্রুটফুল কিছু জিনিস প্রয়োগ করতেন। তো যখন সেই শিক্ষক এসে খুব ভাব নিয়ে বলছে যে আমি কপি চেক করে ফেলেছি, সে তো ভেবেছে খুব বাহবা পাবে, কারণ টিচার এর আগে কানাঘুষা শুরু করে দিয়েছে, এত অল্প দিনে মাত্র 3 দিনের মধ্যে কিভাবে কপি জমা দেওয়া যাবে, এইসব নিয়ে আলোচনা, এবং টিচার একটু ইট করেছিল। তো তার আগে হচ্ছে মিস তখন বলেছিলেন, কোঅর্ডিনেটর কাছে যাওয়া হয়েছিল, মিস তখন বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা দেখতে থাকো, দেখি কি করা যায়। তো আমরা দেখছিলাম, কিন্তু কমপ্লিট আসলে করতে পারিনি। পরের দিন ম্যাডাম কিন্তু ওই সিদ্ধান্তটা বললেন স্যারকে যে আপনি কিভাবে একদিনে 480টা খাতা কপি দেখলেন, আপনি নিয়ে আসেন কপিগুলো, আমি চেক করব। আমি তো ভাবছি আমার শিক্ষার্থীদেরকে, আমি শিক্ষকদেরকে আমি সময় বাড়িয়ে দিব। তার কারণ হচ্ছে কপি পাতা উল্টাইলাম, নাম্বার দিলাম, নো, ওখানে তার নাম্বার, তার লাইন, তার সেন্স, তার খাতার প্রেজেন্টেশন, প্রত্যেকটা জিনিস দেখতে হবে। গল্প করতে করতে নো, ক্রস। শিক্ষককে একদম সিল মেরে দেওয়া উচিত জাস্ট কপি দেখার বিষয়টা নিয়ে। এবং এরকম হয়েছেও আগে, ইতোপূর্বে যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, ওই সময় বিভিন্ন পেপারে খবর আসতো যে খাতায় ভালো মতো যত্ন সহকারে না দেখার জন্য, খাতার পাতা ছিঁড়ে ফেলার জন্য তার হচ্ছে চাকরি চলে গেছে। এরকম হওয়া উচিত। শিক্ষকতা কোনো হেলাফেলার পেশা না, আমি আবারও সকলকে বলবো। এটা প্রচন্ড প্রায়োগিক এবং প্রজন্ম তৈরির কাজ। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বিশ্ব কেমন হবে, তার দায় একজন শিক্ষকের ওপর। একজন শিক্ষক এই দায় কাঁধে নিয়ে বহন করে বেড়াচ্ছে, এই দায় কাঁধে নিয়ে সে ঘুমাতে পারছে না, এটা আমাদেরকে ভাবতে হবে। এই দায় কাঁধে নিয়ে একজন শিক্ষক যখন রাতের ঘুম ভেঙে যায়, বুঝতে হবে এই বিষয়টা কতটা সেন্সিটিভ। আমরা এই বিষয়গুলো উপলব্ধি না করে এই শিক্ষকতা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এক্ষেত্রে অনেকেই বলবেন বেতন ভাতা, বৈষম্যহীন বাংলাদেশের এই নামে যদি একটা আন্দোলন হতে পারে, একটা বিপ্লব হতে পারে, আমরা এখনো দেখতে পাইনি যে বৈষম্য দূর হয়েছে, একটা বৈষম্য দূর হয়েছে, অথবা এরকম কোনো কিছুই দেখতে পাইনি, বরং আবারও পুনরাবৃত্তিতে সেই ফ্যাসিজমেরই হুঙ্কার বোধ করছি, শুনতে পাচ্ছি। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যখন এই দেশে হয়েছে, স্বপ্ন দেখতে বাধা কোথায়? বৈষম্যহীন আন্দোলন এই নামে যখন একটা আন্দোলন পরিচালিত হতে পারে, এর মানে এই শব্দটা নিয়ে ভেবেছে মানুষ, এই শব্দটা স্বপ্ন মানুষ দেখে। এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? একটা বৈষম্যহীন, একটা সমতার বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখে। স্বপ্ন যখন দেখছে পূরণ হবেই, রাস্তা হয়তো এঁকে বেঁকে যাচ্ছে, পাহাড়ের ধস নামছে, লাভার উদ্গীরণ হচ্ছে, হোক, তবু বলবো স্থির হন। শুধু নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। দল, নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব একেবারে দৃষ্টিভঙ্গি, ওই জায়গাগুলো থেকে কিছুটা বেরিয়ে এসে উন্মুক্তভাবে দেখার চেষ্টাটা করতে হবে। মাথার উপর যদি একটি উন্মুক্ত সূর্য থাকে, তাহলে আমরা কেন উন্মুক্তভাবে দেখতে পারবো না? পারবো, পারি, পারি। আমরা পারি বলেই তো বৈষম্যহীন আন্দোলন তৈরি করতে পেরেছি। অবশ্যই বৈষম্য দূর হবে, এবং কর্তৃপক্ষদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে
শিক্ষক, ডাক্তার, এদেরকে সম্মান দেবার চেষ্টা করুন অর্থনৈতিকভাবে, যেন এরা অনৈতিকতায় জড়িয়ে না পড়ে। আপনার দেশের বাজার দর সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনার দেশের পরিবহন ব্যবস্থা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, অবশ্যই একজন শিক্ষকের বেতন নিয়ে, তার সম্মানে নিয়ে ভাবা উচিত আপনার। আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে ধর্মে বিশ্বাস করে থাকেন, স্রষ্টায় বিশ্বাস করে থাকেন, আপনাকে ভাবতে হবে। কারণ স্রষ্টা সবসময় সমতার কথা বলে গেছেন। প্লিজ আপনারা ভাববেন। এবং আমি সবার আগে অনুরোধ করবো আমার শিক্ষকদের কাছে, আমরা কিন্তু ডাক্তার, আমরা রাজনীতিবিদ, আমরা বন্ধু, আমরা রিক্সা চালক, আমরা মুচিওয়ালা, আমরা সব কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের শিক্ষার্থীদের জন্য। ওদের প্রতিটা চিন্তা যেন মঙ্গলকর হয়ে ওঠে, সেই কাজটা আমাদেরকেই পালন করতে হবে। মূল কথা হচ্ছে আমরা যেন বাচ্চাদের হোমওয়ার্ক কপি, তাদের ক্লাস কপি, তাদের এক্সাম কপি আমরা যেন সচেতনতার সাথে চেক করি। অবশ্যই আমাদের এই সচেতনতাটা প্রয়োজন। ডাক্তার অসচেতন হলে যেমন রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক একইভাবে শিক্ষক যখন অসচেতন হয়ে পড়ে, তখন একটা জাতি, একটা দেশ মৃত্যুবরণ করে। প্লিজ আসুন, আমরা দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।